আসসালামু আলাইকুম, আমি তানভীর কবির। আজকে এইচএসসিতে পরিবেশ রসায়ন থেকে কোন কোন টপিক থেকে আর কোন কোন টাইপের প্রশ্ন আসে, মানে এই টপিকগুলো থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসে সেটা একটু দেখে নেব। এটা এইচএসসির একটা কম্প্যাক্ট সিরিজের ক্লাস। এটা আপনাদের শেষ মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। দেখেন, প্রথম টপিকটা হচ্ছে বয়েল চার্জ বা আদর্শ রাশির সূত্র। এখান থেকে মেইনলি যে টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ম্যাথ টাইপ। মানে P1 V1, সে যে সূত্রগুলো আছে নর্মালি P1 V1 ইকুয়ালস টু P2 V2, তারপর আছে P1 V1/T1, মানে সমন্বয় সূত্রটা P2V2/T2। এখান থেকে লেখা যায় V1/T1 ইকুয়ালস টু D2/T2, or P1/T1 ইকুয়ালস টু P2/T2। আরেকটা হচ্ছে PV ইকুয়ালস টু nRT, আদর্শ রাশির সূত্র। এখানে এনটা প্রশ্নে ডিরেক্ট দিতেও পারে, মানে একটা অজানা রাশি বের করতে বলবে, তো এনটা ডিরেক্ট দিতে পারে আবার নাও দিতে পারে। যদি না দেয় তখন এন ইকুয়ালস টু W/M। মানে এন এর আরো একটা সূত্র আছে, তবে এটাই সবচেয়ে বেশি দেয়, এন ইকুয়ালস টু W/M। আর আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলা কথা, মানে ব্যাখ্যামূলক। আপনাকে একটা জিনিস ব্যাখ্যা করতে দিবে। তো প্রথমটা হচ্ছে সিলিন্ডার জাত করা যায় কিনা। কোনো একটা গ্যাসকে সিলিন্ডারের, মানে আপনি সিলিন্ডারের ভিতরে নিতে পারবেন কিনা, কিভাবে নিবেন সেটা ব্যাখ্যা করতে বলবে। তো গ্যাসকে সিলিন্ডার জাত করা যায় কিনা, সিলিন্ডার জাত করো, শুধু লিখি সিলিন্ডার জাত করো। সিলিন্ডার জাত করণ। বাংলা কথার মধ্যে আরেকটা টাইপ প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এটা একটা টাইপ। আরেকটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ না মানার কারণ, এটা আরেকটা টাইপ। তো এই মোট তিনটা টাইপ হচ্ছে বাংলা কথা। এর মধ্যে থেকে যে সিলিন্ডার জাতকরণ, এইটা একটু বেশি আসে, আর এই যে দুটো বললাম এই দুটো একটু কম আসে। আর সবচেয়ে বেশি আসে হচ্ছে এই সূত্র থেকে। আর এর বাদে আরো একটা টাইপ আসে, সেটা হচ্ছে গ্রাফ থেকে। গ্রাফ, এই গ্রাফটা একটু বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি যেই বোর্ডগুলো থেকে প্রশ্ন আসছে সেখানে গ্রাফ থেকে মোটামুটি প্রশ্ন এসেছে। রিসেন্টলি যেগুলো আপনাকে বয়েলের একটা গ্রাফ দিবে, চার্লসের একটা গ্রাফ দিবে, এখান থেকে বলবে যে বয়েলের মানে বিভিন্ন ধরনের মান দেওয়া থাকবে, সেখান থেকে বলবে বয়েলের সূত্রটি প্রতিপাদন করো। তো গ্রাফ থেকে প্রশ্ন আসে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোন গ্যাসকে সিলিন্ডারে রাখা যাবে কিনা, মানে সিলিন্ডারটি ব্লাস্ট করবে কিনা, বিস্ফোরণ হবে কিনা। সিলিন্ডার ব্লাস্ট করবে কিনা, ব্লাস্ট করবে কিনা। মানে এই ক্ষেত্রে সিলিন্ডারের একটা আয়তন আর তাপমাত্রা দেওয়া থাকে। আর প্রশ্নে বলে যে তাপমাত্রা বাড়ালে বা তাপমাত্রা কমালে গ্যাসটাকে সিলিন্ডারের ভেতর রাখা যাবে কিনা বা সিলিন্ডারটি বিস্ফোরণ হবে কিনা। তো এই হচ্ছে প্রথম টপিক থেকে এই চারটে টাইপের প্রশ্ন আসে। সবচেয়ে বেশি আসে হচ্ছে এই ম্যাথ টাইপটা, আর সিলিন্ডার ব্লাস্ট করবে কিনা এইটা বেশি আসে, গ্রাফ বেশি আসে। আর যদি ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তখন সবচেয়ে বেশি আসে হচ্ছে সিলিন্ডার জাতকরণ পদ্ধতি। আচ্ছা, এবার হচ্ছে আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইটা এখান থেকে স্টপকক রিলেটেড সবচেয়ে বেশি আসে, মানে স্টপ কর্ক। এই যে এরকম একটা চিত্র আপনারা দেখবেন, এখানে এক্স, এখানে ওয়াই, মানে এক্স গ্যাস ওয়াই গ্যাস। এটা হচ্ছে একটা পাত্র, এটা হচ্ছে আরেকটা পাত্র, মাঝখানে একটা নল দিয়ে জোড়া আছে, আর এটা হচ্ছে স্টপ কর্ক। তাহলে স্টপ কর্কটা যখন খুলে দিব তখন এক্স গ্যাসও কিছু পরিমাণ আসবে, ওয়াই গ্যাসও কিছু পরিমাণ আসবে, মানে একটা গ্যাস মিশ্রণ তৈরি হবে। তো এইখান থেকে যে টাইপের প্রশ্নটা আসে সেটা হচ্ছে গ্যাস মিশ্রণের, মানে মিশ্রণের মোট চাপ নির্ণয়। মিশ্রণের মোট চাপ, তখন এই সূত্রটা ইউজ করবেন। পি মানে পি হচ্ছে মোট চাপ, পি এক্স মানে এইটার চাপ, এটার একটা আয়তন দেওয়া থাকবে, পি এক্স ভি এক্স প্লাস পি ওয়াই ভি ওয়াই ডিভাইডেড বাই ভি। এই ভিটা হচ্ছে টোটাল আয়তন, একটা মোট আয়তন দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই টোটাল আয়তন।
আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মিশ্রিত অবস্থায় কোন গ্যাসটি বেশি চাপ দিবে, মানে এক্স গ্যাস আছে, ওয়াই গ্যাস আছে, এই দুইটা গ্যাসের মধ্যে যখন স্টপকটা খুলে দিব, মিশে যাবে, তখন এক্স গ্যাসটি বেশি চাপ দিবে নাকি ওয়াই গ্যাসটি বেশি চাপ দিবে? কোন গ্যাসটি বেশি চাপ দিবে? বেশি চাপ দিবে। এখন এই ক্ষেত্রে মানে px মানে x গ্যাসের চাপ নির্ণয় করবেন, তাহলে px ইকুয়ালস টু p1 v1 ডিভাইডেড বাই v, আবার py ইকুয়ালস টু p2 v2 ডিভাইডেড বাই v। মানে এটা আপনার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কোনটা p1 কোনটা v1 হবে। তো এই হচ্ছে স্টপকট রিলেটেড মানে আংশিক চাপ সূত্র থেকে। এবার হচ্ছে ব্যাপক সূত্র থেকে। আচ্ছা, ব্যাপক সূত্রের একটা সূত্র আছে, r1 by r2 equals to root over m2 by m1 equals to root over d2 by d1 equals to d2 by d1। এই সূত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন এখানে ধরেন এই অংশটুকু নিয়ে একটা প্রশ্ন দিল, এখানে m এর মান দিয়ে দিবে, মানে আণবিক ভরের মান দিয়ে দিবে, এখানে r এর মান বের করতে বলবে, যে r1 বা r2 যে কোনো একটা মান বের করতে বলবে। এরকম সেম ভাবে m না দিয়ে d দিতে পারে, t দিতে পারে, মানে ঘনত্ব দিতে পারে। এইভাবে এই সূত্র থেকে প্রশ্ন আসে। এখন আরেকটা প্রশ্ন আসে এই সূত্র থেকে, সেটা হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি বা কোনটির ব্যাপন হার কম। কোনটির ব্যাপন হার বেশি বা কম, মানে সেম টাইপের প্রশ্ন। প্রশ্নে দুটো গ্যাস দিয়ে দিবে, সেই গ্যাসের মধ্যে বলবে যে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, কোন গ্যাসটির ব্যাপন হার কম। এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন হয়, সেটা হচ্ছে গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্ব অতিক্রম করবে। গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্ব অতিক্রম করবে, মেইন কথা হচ্ছে কত দূরত্ব। এই টাইপের একটা প্রশ্ন আসে। যদি প্রশ্ন কঠিন করে তাহলে এটা দেবে, যদি সহজ করে স্ট্যান্ডার্ড করে তাহলে এটা দেবে। কোনটি মানে কোন গ্যাসটি বেশি ব্যবহার হয়, কোনটির কম ব্যবহার হয়। গতিগত সমীকরণ থেকে ওই যে বর্গমূল গড় বর্গবেগ CRMS যে সূত্রটা আছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই m। এখানে খেয়াল রাখবেন, এখানে r এর মান হচ্ছে 8.314 আর m টা কেজিতে নিতে হবে। আর বাকিটুকু তো মানে তাপমাত্রা কেলভিনেই। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, আর এটা হচ্ছে গতিশক্তি 3/2 nRT। আর এই nRT এটাকে আবার লেখা যায় যে PV equals to nRT, তো nRT পরিবর্তে PV লেখা যায় 3/2 PV। তো এইটা হচ্ছে গতিগত সমীকরণের সূত্র, মানে মেইন সূত্র আছে এগুলোই। ও আরেকটা আসে, সেটা হচ্ছে এই ইটা হচ্ছে নর্মাল গতিসূত্র, মানে যখন জাস্ট গতিসূত্র মানে যখন বলবে যে গতিশক্তি নির্ণয় করো তখন এইটা, যখন বলবে যে একটি অণুর গতিশক্তি তখন এইটা। এটা হচ্ছে একটি অণুর গতিশক্তির ক্ষেত্রে ই প্রাইম দিলাম 3/2 kT। এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। তো গতিগত সমীকরণ থেকে এটাই আসে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে অ্যামাকা বক্ররেখা। এখান থেকে উদ্দীপকে এমন একটা গ্রাফ দিয়ে দিবে, এদিক হচ্ছে PV, এদিক হচ্ছে P। এই বরাবর 1, এখানে 1 থেকে কম, এখানে 1 থেকে বেশি। এটা হচ্ছে A গ্যাস, এটা B, এটা C। এখানে Z সমান 1, মানে সংকোচনশীলতার গুণাঙ্ক 1। এখানে B, এটা B গ্যাসের ক্ষেত্রে Z এর মান 1 থেকে বড়, আর এই গ্যাসের ক্ষেত্রে Z এর মান 1 থেকে ছোট। প্রশ্নে বলবে যে এই তিনটা গ্যাস A B C, এই গ্যাসগুলোর মধ্যে মানে প্রশ্নে যে কোনো একটা গ্যাস দিয়ে দিবে, মানে গ্যাসের আপনি যদি গ্যাস চিনতে পারবেন এমন একটা কিছু দিয়ে দিবে। এই গ্যাসগুলোর মধ্যে সংকোচনশীলতার গুণাঙ্ক পরিবর্তন কেমন হয়, বা কোনটির বেশি কোনটির কম। বেশিরভাগ ক্ষেত্রে আসে যে কার্বন ডাই অক্সাইডটা আসে, তারপর নাইট্রোজেনটা আসে,
তো H2টা আসে, তারপর O2টা আসে, এইগুলো সবচেয়ে বেশি আসে। তো এইগুলো হচ্ছে অ্যামাগো বক্ররেখা, এবার হচ্ছে অ্যাসিড বেস তত্ত্ব আর আছে অ্যাসিড বৃষ্টি। এই দুইটা থেকে সৃজনশীল তেমন একটা আসে না, এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে যদি সৃজনশীল আসে তাহলে কোন জায়গা থেকে আসতে হবে সেটা বলছি। অ্যাসিড বেস তত্ত্ব, ওই যে কিছু তত্ত্ব আছে না, লুইস তত্ত্ব, আরহেনিয়াস তত্ত্ব, এই যে অ্যাসিড বেস তত্ত্বগুলো এই সব কয়টা দিয়েই বলতে পারে যে মানে দুইটা যৌগ দিয়ে দেবে, দিয়ে বলবে যে অ্যাসিড বেস তত্ত্ব মানে ধরেন লুইস তত্ত্ব অনুযায়ী কোনটা অম্ল কোনটা ক্ষার, এইভাবে বলবে যে নিচের দুইটা গ্যাসের মধ্যে আরহেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করো, এইভাবে বলবে। আর অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়াগুলো। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে যতগুলো বিক্রিয়া আছে প্রত্যেকটা জেনে রাখবেন। সৃজনশীলে যদি দেয় বিক্রিয়া থেকে দিবে, আর এমসিকিউতে বিক্রিয়া থেকেই দেয়। এর মধ্যে বয়েল চার্লসের সূত্র, এইটা 3 স্টার, এখান থেকে সবচেয়ে বেশি আসে। আংশিক চাপ সূত্র, ব্যাপন সূত্র, এইটাও এটা 3 স্টার। গতিতত্ত্ব অর্থাৎ ব্যাপন সূত্র, আংশিক চাপটা 2 স্টার, ব্যাপন সূত্র 3 স্টার, আর গতিতত্ত্ব 3 স্টার। বাকি সব হচ্ছে 2 স্টার। একটা 1 স্টার দিলাম না কেন, কারণ প্রশ্ন বা এটা এইচএসসি, এটা প্রশ্ন সব জায়গা থেকে আসতে পারে। তো প্রত্যেকটা পয়েন্টই ভালোভাবে পড়ে রাখবেন। এর মধ্যে থেকে এই যে 3 স্টার গুলো, এগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি, কারণ বিগত বছরগুলোতে আসছে। এর মানে এই না যে এই টপিকগুলো থেকে আসবে না। তো এই টপিকগুলো ভালোভাবে পড়লে পরিবেশ রসায়নটা মোটামুটি কমপ্লিট। শুধুমাত্র এইচএসসি লাস্ট মানে এইচএসসি যে 25 আছেন তাদের জন্য, যারা এইচএসসি 27 আছেন তাদের এইভাবে পড়লে হবে না, এটা জাস্ট রিভিশনের জন্য কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, সম্ভবত পরিমাণগত রসায়ন নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।